তিস্তা ধলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম। শুরুতে যাচ্ছি তার কাছে। রফিকুল, রংপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ কি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে গত কয়েকদিনে তিস্তার পানি বেড়ে গেছে এবং গতকাল থেকে তিস্তার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে তিস্তা নদীর মূল নদীতে রয়েছে গঙ্গাচড় এলাকায়। একটু দেখানোর চেষ্টা করছি যে তিস্তার যে দাপট ছিল, যে স্রোত ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে। অর্থাৎ যেহেতু তিস্তার মূল নদীতে পানি কমতে শুরু করেছে, সে কারণে তিস্তার তীরবর্তীতে চরাঞ্চল ছিল, সেই চরাঞ্চলগুলোতে যে পানি উঠেছে সেখান থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। তবে পানি কমতে শুরু করলেও যে ক্ষত রয়েছে সেই ক্ষত কিন্তু থেকে যাচ্ছে। এখন পর্যন্ত সেখানকার মানুষজন কিন্তু রান্না করতে পারছে না ঘর বাড়িতে পানি উঠার কারণে। সেখানকার যে পশু রয়েছে, গরু ছাগল রয়েছে, হাঁস মুরগি রয়েছে, সেগুলো কিন্তু বাঁধে তারা রেখে দিয়েছে। একটি বিষয় বলে রাখি, যেহেতু এই হঠাৎ বন্যায় বা চরাঞ্চলে পানি উঠার কারণে বেশ ক্ষতি হয়েছে, বিশেষ করে এখানকার যে আমন আবাদ সামনে রয়েছে, সেই আমন আবাদের উপর বড় ধকল যেতে পারে, কারণ এখানকার অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে, ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাদামের আবাদ পানিতে তুলে গেছে। সেই বাদাম তোলার উপযুক্ত সময় কিন্তু এই হঠাৎ করে পানিটা ঢুকে গেছে, সে কারণে কিন্তু কৃষির উপর একটা বড় প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু রংপুর অঞ্চলে রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী থেকে পানি কমতে শুরু করেছে, সে কারণে উজানে অর্থাৎ কুড়িগ্রাম অংশে পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কুড়িগ্রামের রাজারহাট, রৌমারী, রাজীবপুর এবং চিলমারী অংশে পানি বৃদ্ধি শুরু হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের যে চরাঞ্চল বা নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলের শত শত পরিবারে পানি উঠছে, ঘরে পানি উঠছে। তারাও কিন্তু শুকনো খাবার বা বিশুদ্ধ পানির যে প্রয়োজন, সেটি তাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই পানি যেহেতু কমে যাচ্ছে, সে কারণে কিন্তু ভাঙন শুরু হয়েছে। রংপুরের কাউনিয়া এবং কুড়িগ্রামের রাজারহাট, রাজীবপুরে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন ঠেকাতে না পারলে ভয়াবহ আকার ধারণ করবে। তবে স্থানীয় যারা ভাঙন কবলিত মানুষজন রয়েছেন, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের দায় ছাড়া যে জিও ব্যাগ ফেলানো, সেটি তারা করেছিল, কিন্তু ভাঙন যখন শুরু হয়েছে তখন কিন্তু পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ না ফেলার কারণে কিন্তু ভাঙনটা বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে তাদের এই মুহূর্তে কোনো বরাদ্দ না থাকবার কারণে, আপৎকালীন যে তাদের বরাদ্দ ছিল, সেই বরাদ্দটি পর্যাপ্ত না থাকার কারণে তারাও কিন্তু পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলাতে পারছে না, যে কারণে কিন্তু এই মুহূর্তে ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যদি এই ভাঙন রোধ করা না যায়, বিশেষ করে কাউন্ডিয়ার গদাই অংশে যদি ভাঙন রোধ করা না যায়, তাহলে সেখানে তিস্তা সড়ক সেতু, রেল সেতু রয়েছে, সেই রেল সেতুর উপর হুমকির মধ্যে পড়ে যাবে বলে সেখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এই যে তিস্তার পানি বৃদ্ধি, হঠাৎ পানি বৃদ্ধি এবং বন্যার যে ঘটনা ঘটে, এ নিয়ে আমরা যারা নদী গবেষক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে হঠাৎ কেন এত কম পানিতে, কম বৃষ্টিতে হঠাৎ করে নদী উপচে যাচ্ছে। তারা যেমনটি বলছেন, বিশেষ করে নদী গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে নদীর পুরো নদীটি এখন বালু এবং পলিতে ভরে গেছে। যেহেতু মূল নদীর তলদেশ ভরে গেছে, সে কারণে অল্প বৃষ্টিতে বা অল্প পানিতেই এই নদী উপচে পড়ছে, লোকালয়ে পানি প্রবেশ করছে। তো তারা বলছেন যে প্রতিবেশী দেশ ভারত যখনই তারা পানি ছেড়ে দেয়, তখনই আমাদের অসময়ে বন্যা হয়ে যায়। যখন আবার তারা পানি আটকে দেয়, তখন আমাদের এই অঞ্চল তিস্তা অববাহিক এলাকায় মরুভূমিতে পরিণত হয়। তাই তিনি বলছিলেন যে এই যে তিস্তার পানি বন্টন চুক্তি রয়েছে, সেই পানি বন্টন চুক্তিটাও কিন্তু দ্রুত করা দরকার। তাহলে এই এলাকায় অতি বৃষ্টিতে বা অল্প বৃষ্টিতে বন্যা এবং খরার যে প্রভাব রয়েছে তিস্তা অববাহিকায়, সেটি হবে না। তো আমরা এই নিয়ে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই তিস্তার পাড়ের একজন বাসিন্দা। তার কাছে জানতে চাই যে এই হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধির কারণে কি কি সমস্যার মুখে পড়বে। আমাদের সর্বপ্রথম যে রবি শস্য ফসলগুলো সব এগুলাই আমাদের নষ্ট হয়ে যায়। যেমন এখন কিন্তু বাদাম তোলার সময়, এই সময়টা আমরা বাদাম তুলে থাকি, কিন্তু দেখেন হঠাৎ বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের আজকে এই বাদামগুলো নষ্ট হয়ে গেছে। আপনি আসলেই দেখতে পাচ্ছেন সামনে আমার, কিন্তু এই বাদামগুলো, অনেকগুলো বাদাম আমরা উঠাইতে পারিনি। এবং বীজতলা, যেটা আমরা আগামীতে আমাদের যে খাদ্যশস্য যে আমরা উঠাবো, সেই বীজতলাগুলো পুরোটাই নদী গর্ভে বিলীন হয়ে গেছে নতুন করে।
এই বীজতলাগুলা আমাদের যে কৃষিকে আমরা যে ডেভেলপ করবো, কৃষি দিয়ে যে চলে আমরা এই চরাঞ্চল মানুষ, সেখানে আবারও আমরা ক্ষতিগ্রস্তর মাঝে এসে পড়লাম। এরকম বারবার হচ্ছে। আমরা যে পরিকল্পনা, আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারেছি যে বারবার মহাপরিকল্পনা হওয়ার কথা, বাস্তবায়ন কথা, সেটা থেকে আমরা পাচ্ছি না। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা আশা করব এই দ্রুত সমাধান হবে আমাদের। আর বিশেষ করে যে মঙ্গা, আমাদের এই চরাঞ্চলের মানুষের মঙ্গা, সেগুলো দূরীভূত হবে। আর যদি চরের দিকে একটু তাকায়, তাদের কষ্ট লাগবে যদি চিন্তা করে যে হাঁস মুরগি গরু ছাগল পালন, যখন বন্যা আসে রাতে, যখন আমাদেরকে বলা হয় যে রাতের মধ্যে আজকে 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে, বন্যার পানি প্রবাহিত হবে, তখন কিন্তু আর তখন মানুষ থাকি না। তখন আমরা অন্যরকম হয়ে যাই। হয়তো কোথায় যাব, কোথায় আশ্রয় নেবো, গরু ছাগল গুলাকে কোথায় রাখবো, হাঁস মুরগি গুলাকে কোথায় রাখবো, তখন আমরা একটা দুর্বিষহ জীবনযাপন এখানে কিন্তু করি। তো এইখান থেকে আমাদেরকে উত্তোলনের একটাই শুধু বিষয় হচ্ছে যে আমাদের মহাপরিকল্পনা, যত দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তত আমরা এই তিস্তা পারের মানুষ একটু স্বস্তিতে ফিরে যেতে পারে। এবারের বন্যায় বা পানি বৃদ্ধিতে কি কি অসুবিধায় পড়ছেন? এবারে তো কেবল শুরু হলো বন্যা, এখনো তো বন্যা ফুলফিল বন্যা শুরু হয়নি আর কি। যখন শুরু হতে যাবে তখন কিন্তু এই আপনাদের এই গবাদি পশু যে হাঁস মুরগি, যে গবাদি পশু বীজ তলা যে নষ্ট হয়ে যাচ্ছে, বীজগুলা আমরা যে ধান চাষ করব, কোথায় ধানটা চাষ করব? যদি সারা মৌসুমে যদি বর্ষার পানি এরকম থাকে, নদীর মধ্যে থাকে, তাহলে কোথায় আপনি রোপণটা করবেন আর কোথায় আপনি ঘরে তুলবেন সেই সোনালী ফসলটা? আমরা শুনছিলাম তিস্তার অববাহিকার একজন বাসিন্দার কাছ থেকে, তিনি বলছিলেন যে অতি বন্যায় খরায় তাদের যে দুর্ভোগ দুর্দশার কথা সেটি বলছিলেন। অর্থাৎ এই যে তিস্তার তলদেশে ভরাট হয়ে যাওয়া, অল্প বৃষ্টিতে অল্প পানিতেই বন্যা হয়ে যাওয়া, খরা হয়ে যাওয়া, এ থেকে রক্ষা পেতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীর যে তলদেশ রয়েছে সেই তলদেশে বালু অপসারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অর্থাৎ এই যে হঠাৎ এবারের যে তিস্তার পানি বৃদ্ধির সঙ্গে লোকালয়ে, অর্থাৎ তিস্তার অববাহিকা যে নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির কারণে সাধারণ মানুষ যে কষ্টে রয়েছে, দুর্ভোগ রয়েছে, বিশেষ করে নদী ভাঙ্গন যে শুরু হয়েছে, এই নদী ভাঙ্গন দ্রুত মোকাবেলা করবার জন্য পানি উন্নয়ন বোর্ডের যে উদ্যোগ, জিও ব্যাগ ফেলার যে কার্যক্রম, সেটি দ্রুত বাস্তবায়ন করা, দ্রুত চালু করার দাবি জানিয়েছেন এই এলাকার মানুষ। উত্তরাঞ্চল থেকে বন্যার পরিস্থিতি সম্পর্কে আরো জানতে আমরা এখন যাব লালমনিরহাটে। সেখানে রয়েছে সহকর্মী জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গত 4 দিনের টানা বৃষ্টি এবং উজানের যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে কিন্তু তিস্তা সহ লালমনিরহাটের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা নিম্নবর্তী, তিস্তা এই চরাঞ্চল এবং আশপাশের যে এলাকাগুলো নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার কারণেই কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছিল এবং ওই স্বল্পমেয়াদী যে বন্যা, সেটি কিন্তু গত 3 দিন ধরে এই নিম্নাঞ্চলগুলোতে চলছে এবং আমরা এই নিম্নাঞ্চলগুলো ঘুরে দেখেছি। গত 3 দিন ধরে কিন্তু অন্তত জেলার 3 উপজেলার কমপক্ষে 5000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গত 3 দিন ধরে যে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ দেখতে কিন্তু এ পর্যন্ত সরকারি কোনো লোক এবং স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু কেউ এ পর্যন্ত আসেনি। আসলে এই তিস্তা নদীর আজকে সকাল 6টায় কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং আজকে সকাল 11টায় কিন্তু পানি আরো কমে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা আপডেট নিয়েছি, তিস্তা যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন পানি কিন্তু 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এই নিম্নাঞ্চলে যে পানি প্রবেশ করছে, এর কারণ হিসেবে নিম্নাঞ্চলের বাসিন্দা এবং নদী সংক্রান্ত নিয়ে যারা কাজ করেন, তাদের যেটি দাবি তারা হচ্ছে যে এই গত বছরে যে ভারতের সিকিমের বাঁধ ভেঙে গিয়েছিল, সেই বাঁধ ভাঙার কারণে নদীর পানির সাথে যে পলি এসেছিল, সেই পলি নদীর গর্ভে পড়ে কিন্তু তলদেশ ভরে উঠেছে এবং পেটে পানি ধারণ ক্ষমতা কম থাকার কারণে অল্প পানিতেই কিন্তু এই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী বা বন্যার যে কথাটা আমরা বলি, সেই বন্যার কিন্তু সৃষ্টি করছে। আসলে এই বন্যায় যারা বন্যা কবলিত যে মানুষজন রয়েছে, তাদের ঘর বাড়িগুলো আমরা ঘুরে দেখেছি যে তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণ করতে তাদের প্রচুর বেগ পেতে হচ্ছে। রান্না করার মতো পরিস্থিতি কিন্তু তাদের নেই, ঘর বাড়িতে পানি ঢোকার কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু এই নিম্নাঞ্চলে যে গ্রামীণ জনপদগুলো রয়েছে, সেই রাস্তাঘাটগুলোর কিছুটা ক্ষতি হয়েছে
ঈদ পরবর্তী সময়ে যে ঈদের আনন্দ ম্লান হয়েছে, সেই ঈদের আনন্দ ম্লান কিন্তু এই বন্যার কারণে কিন্তু তাদের আনন্দটা একদমই ম্লান হয়ে গিয়েছে। আসলে এই সব মিলে এর কারণটা হচ্ছে যে নদী সংরক্ষণের জন্য স্থায়ী কোনো বাঁধ আসলে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে না, এবং তিস্তা মহাপরিকল্পনার একাধিকবার আশ্বাস পেলেও কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু নদীর পানি ফেপে ফুলে উঠে কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করছে এবং এই ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে। আসলে এই বন্যা পরবর্তী সময়ে যে অবস্থা, আজকে সকাল থেকে যেহেতু পানি কিছুটা কমা শুরু হয়েছে, এই পানি কমার পরে কিন্তু আরো কয়েকটি সংখ্যা দেখা দিবে। সেটি হচ্ছে নদী ভাঙ্গন এবং বন্যা কবলিত যে মানুষজন রয়েছে তাদের কিন্তু নানা ধরনের রোগ ব্যাধিও দেখা দিতে পারে। আসলে নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের যে কর্মকর্তা রয়েছে সুনীল কুমার রায়, তার সাথে যোগাযোগ করেছি। তার কাছে জানতে চেয়েছিলাম যে পানি কমার পরে কি কি পয়েন্টে বা কি ধরনের পদক্ষেপ তারা নদী ভাঙ্গন রোধে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি যদি দ্রুত কমে যায় তাহলে ভাঙ্গন কিন্তু তীব্র আকার ধারণ করবে, এবং ভাঙ্গন যদি তীব্র আকার ধারণ করে তাহলে কিন্তু আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগে মাটি ভর্তি করে তারা ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবে। তবে এটি আসলে কোনো সুষ্ঠু সমাধান নয় বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, যারা ভাঙ্গন কবলিত একাধিকবার বাড়ি সরিয়ে নিয়েছেন এবং তারা কিন্তু তাদের ভিটেমাটি এই তিস্তার গর্ভে হারিয়েছেন একাধিকবার। অনেকেই কিন্তু অন্যের জমিতে, রাস্তায় এবং উঁচু যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় অবস্থান নিয়ে তারা কিন্তু বসবাস করে আসছেন। এই গত 3 দিনের যে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতিও কিন্তু এই এলাকার মানুষকে, যারা নিম্নাঞ্চলের বাসিন্দা, তাদের কিন্তু ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে এবং এই দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কমছে না। এবং পানি যদি আবারও যদি বাড়ে টানা বৃষ্টি এবং ভারতেও যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু পানি আবারও বাড়তে পারে। এই দুর্ভোগের দীর্ঘতা কিন্তু আরো বাড়বে বলে মনে করছেন এই এলাকার বাসিন্দারা। আসলে তিস্তা নদীর যে গর্ভ আছে, এই গর্ভ সংক্ষিপ্ত হওয়ার কারণে, ছোট হওয়ার কারণেই কিন্তু এই পানি ধারণ ক্ষমতা কমে এসেছে এবং অল্প পানি থাকার কারণে এই বিপদ সীমা অতিক্রম না করতেই পানি কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করছে এবং স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করছে। আসলে এই পানি কমার সাথে সাথেও কিন্তু আবার নদী ভাঙ্গনের সম্মুখীন হতে হবে এই অঞ্চলের বাসিন্দাদের। এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে বন্যা এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর।